काली नागिन के जैसे जुल्फे तेरी काली काली, सागर को मोती और सूरज को तू देती है लाली। देखे जो तुझको मन मेरा डोले, मन में बसी है तू हौले हौले। काली नागिन की जैसी जुल्फे मेरी काली काली। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, কালি নাগিনকে জেসে জুলফে মেরি তেরি কালি কালি, না এটা এখন যাকে নিয়ে ভিডিও করছি তাকে একদমই এই জিনিসগুলো বলা যাবে না। মানে যা যা ডেসক্রিপশন করা দেওয়া হয়েছে গানটার, ঠিক তার বিপরীত। চুল তো নেই, টাকলি টাকলি টাকলি, এই যে এইখানটা খালি, ক্রাউনের এখানটা খালি, সেই জন্য তার জন্য ওপর থেকে ঢাকার জন্য একটা এরকম ক্লিপ দেওয়া। এক্সটেনশন তো পাওয়া গেছে, কিন্তু ভেতরের খালিটা কি করে পূর্ণ হবে, তাই না? তো বুঝতে পেরেছেন যে ভিডিও কি নিয়ে হচ্ছে। এখন অবশ্যই যে কিনা টিনের প্রধান দালালের পদ থেকে পদচ্যুত হওয়ার পর তার পদমর্যাদা গেছে, তার মান সম্মান সমস্ত ধুলোয় মিশিয়ে যাওয়ার পর সে এখন বলছে আমি কারোর গোলামি করতে পারবো না, আমি কারোর অন্ধ ভক্ত হতে পারবো না। তার এখন মনে হয়েছে লাতটা খাওয়ার পর। অ্যাকচুয়ালি মানে কি বলুন তো, যেমন কুকুর তেমনি মুগুর, তেমনি যেমন ঘোড়া তেমনি চাবুক। তো চাবুকের বাড়ি না পড়া অবধি এই ঘোড়া করে ঠিক মতো সুরে গায় না, ঠিক আছে? তো ওর গান নিয়ে বলেছে। তো যাই হোক, আমাকে তো বললো যে আমি নাকি ও গান গায় তাই জন্য নাকি আমি জ্বলি না। একেবারেই না, কোনো প্রশ্নই ওঠে না জ্বলার। কিন্তু এই আমি গান গাইলেই কপিরাইট আসে বলে যে মানে আমি এতটা অ্যাকিউরেট গাই সেইটাতে আপত্তি, কারণ এটা মিথ্যে কথা। কারণ যদি মানুষের কপিরাইট আসে সেক্ষেত্রে একটা করে মেল থাকবে। আমি শুধু সেই মেলটা দেখার দাবি করেছি বলেই আমাকে অনেক কথা বললো যে ওকে রানু মণ্ডলের বোন ডাকতে। সরি, পারলাম না, কারণ ও রানু মণ্ডলের বোন নয়, ও রানু মণ্ডলের বড় দিদি, কারণ বয়সটাও তো বোঝা যায়। গতকাল রাত্রে একটা লাইভ দেখছিলাম, কত চেষ্টা করলো যে ফিল্টার এনে যাতে মুখের ওই ঝুরিয়াগুলো, মানে যে ঝুরঝুরিগুলো, সেগুলো যাতে ঢাকা যায়, যেটা কিনা এমনি ভিডিওর মাধ্যমে যখন দেখায় তখন ফিল্টারটা অন করে দেয়, তখন পুরো ফ্ললেস হয়ে যায় স্কিন। ফিল্টার দিয়ে প্রচুর ও তারিফ কামায়, আর সেটাতে বেশ ভালো তারিফ কামায়। মানে হ্যাঁ, সত্যি, হ্যাঁ ঠিক বলছো। তোমাকে সবাই যখন ওকে সবাই বলে যে কি সুন্দর তোমার ফ্ললেস স্কিন গো, কি দারুণ গো, তো হ্যাঁ একদম ঠিক। আরে ভাই, ফিল্টারটা অফ করে দিয়ে বল, তোকে তোর লাইভে কজন তোর স্কিনের তারিফ করেছে যে বাহ তোমার স্কিনটা তো খুব সুন্দর। পুরো এইসব জায়গায় যে বয়সের ছাপ এখানে বোঝা যায়। মানে যার মানে শুরুয়াতি হয়েছে ইউটিউবে মিথ্যে দিয়ে, তাকে আর কি বলবো। নিজের বয়সের সম্পর্কে মিথ্যে কথা বলেছে, নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে মিথ্যে কথা বলেছে, যেগুলো সমস্ত সব পরবর্তীকালে চলে এসেছে। কি দরকার আছে? আমার বক্তব্য এটাই, গান গাইছি, সবাই তারিফ কুড়াচ্ছি, যথেষ্ট, কিন্তু আমি গান গাইলেই আমার কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো আজ পর্যন্ত কোনো আমি একটা মেল দেখাতে পারলাম না যে কোন গানটায় আমি কপিরাইট স্ট্রাইক পেয়েছি। এইটাতে আমার আপত্তি। গান গাওয়াতে আমার কি আপত্তি থাকতে পারে? আমি তো স্কিপ করে দিয়ে শুনি। আমি সত্যি কথা বলছি, আমি ওই প্রথম অংশটুকু স্কিপ করে তারপর শুনি, কারণ না শিখে ভালো গায়, কিন্তু একটা মানে এমন সুর লাগায় না, নেওয়া যায় না, ঠিক আছে? তো যাই হোক, সম্পূর্ণ ওর ব্যাপার, ওর দর্শকদের ব্যাপার। দর্শকরা ডিমান্ড করলে ও অবশ্যই সেটা পূরণ করবে, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই যে হাবভাবগুলো দেখানো, আজকে যে বলছে যে আমি ভাই লতাজির আমি বোন নই, আমি আশাজির বোন নই, মানে এই অশিক্ষিতটা এটাও জানে না যে লতাজি আশাজির নাম নেওয়ার জন্য আমাদের কানে হাত দিতে হবে না। কানে হাত শুধুমাত্র গুরুর নাম দেওয়ার সময় যখন বলে মানুষ, যখন তার কোনো তার উস্তাদ বা তার গুরু, তার শিক্ষাগুরু, তার বা ধর্মীয় গুরুর নাম নেওয়ার সময় আমি যতদূর মনে হয় কানে হাত দেয় না। কিন্তু শিক্ষাগুরুদের যখন নাম নেয়, এই বিশেষ করে নাচ গানের ক্ষেত্রে, তখন কিন্তু গুরুর নামটা নেওয়ার সময় এরকম কানে হাত দেয়, কারণ গুরুর নাম মুখে আনতে নেই। তো গুরু সম্পর্কে আমাদের কি শেখানো হয়েছে? যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাই তো, মানে গুরু স্থান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরে, ঠিক আছে? মানে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওপরে ঠিক নয়, স্বয়ং গুরু, স্বয়ংই তার মধ্যেই এই যে দেব আছে, সেই ত্রিদেব গুরুর মধ্যে থেকেই আমাদের
দেখা উচিত, কারণ সে আমাদের জিনিস যা শেখাচ্ছে, তার যে শিক্ষাটা আমরা যেন ভগবানের দান হিসাবে গ্রহণ করতে পারি। বিশেষ করে দেখেছি উস্তাদ যাদের হয়, উস্তাদ তারাও তো গুরু, তো সেই উস্তাদদের ক্ষেত্রে তো অবশ্যই কানে হাত ছাড়া কথা বলার জায়গায় নেই। তো কান মানে তার নামটা আমি মুখে নিলাম, আমি কানে হাত দিচ্ছি, কান ধরলাম, যে তার নামটা আমি এরকমভাবে মুখে নিলাম। কারণ তাকে তো আমার সেরকমভাবে সম্বোধন করে গুরুজি বলে বলা উচিত। কিন্তু যখন আমি কাউকে তার সম্পর্কে কথা বলছি, তখন তো শুধু গুরুজি বললে হবে না, না, তার তো নামটা পরিচয়টা আমার দিতে হবে। তো সেক্ষেত্রে কানে হাত দেয়। তো দেখলাম ও মানে কানে হাত দিয়ে দিয়ে বলছে। তো যাই হোক, এই প্রসঙ্গে টেনে নিয়ে আসলো আমার প্রসঙ্গ। কিভাবে না, আমাকে বললো কালি জুবান, আর তারপর বললো কি যে যাদের সম্পর্কে একসময় আমি খারাপ কথা বলতাম, তাদের সম্পর্কে আমি এখন ভালো ভালো কথা বলছি, তার মানে কি আমি হচ্ছে গিয়ে দোগলা। তো এবার যদি বলি যে এটা তো ওর ক্ষেত্রে খুব বেশি করে মানে প্রযোজ্য হয় না। তো ও যে এতদিন ধরে টিনের সম্পর্কে এত সুখ্যাত করলো, এত ভালো ভালো কথা বললো, হ্যাঁ, ও যে মানে পারফেক্ট, ও জীবনে যেরকমভাবে চলছে সেটা পারফেক্ট চলছে, সেটা সবাইকে বোঝালো। আজ কেন তাহলে বলছে যে ও যা যা করছে সব ভুল করছে? এই দাদার প্রসঙ্গ যখন প্রথম আসলো, মানে সেবক দাদা, সেই সেবক দাদার তো মানে এত ভূয়সী প্রশংসা করলো ও, আজ বলছে যে উনি নাকি টিনের নাকে দড়ি পরিয়ে ঘুরাচ্ছে। তাহলে এটা দোগলামো নয়? তাহলে বক্তব্য তো আমি তো একটাই কথা বলেছি যে স্ট্যান্ড পয়েন্ট মানে যে যখন দেখবো যে খারাপ করছে তাকে খারাপ বলবো, যখন দেখবো সে ভালো করছে তাকে ভালো বলবো। তার জন্য এটা দোগলামি কোথা থেকে হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে ও দোগলা না, ও দোগলা না, ভাবতে পারেন? মানে এটা হচ্ছে সবচেয়ে বড় দোগলামি, হিপোক্রেসি, যে আমি আমার নিজের সম্পর্কে একরকম বলছি আর অন্যের সম্পর্কে সেই কথাটাই অন্যরকমভাবে বলছি। এটাকে বলে দোগলামি। তো আর এই যে বলছে না যে কেসের ভয় আমি যাদের সম্পর্কে একসময় ভালো কথা বা খারাপ কথা বলতাম, তাদের সম্পর্কে এখন নাকি ভালো ভালো কথা বলি। সত্যি কথা বলতে ভয়, কেসের ভয় পাবো? বিশেষ করে ওই মানে একে দেখার পরও ভয় পাবো আমরা, যে কিনা একটা বাচ্চার ডিএনএর প্রশ্ন করেছে, তার সত্ত্বেও কিছু হয়নি, দিব্যি বুক ফুলিয়ে সে বসে আছে আর বলছে যে বড় কথা বলবো না, আমি যা করে নিয়েছি আমার কেউ মানে কিছু করতে পারবে না। তো ও এতগুলো মানে জিনিস করেছে যে উইদাউট এনি প্রুফ কোনো মহিলাকে বলেছে সে নেতা মন্ত্রীদের সাথে বেড শেয়ার করে, তারপর তার বাড়িতে যা যা জিনিস আছে সমস্ত কিছু ওই নেতা মন্ত্রীদের সাথে নোংরামি করার ফলে সে করতে পেরেছে। এই সমস্ত কথা, এই ধরনের অভিযোগ উইদাউট এনি এভিডেন্স যে দিয়েও দিব্যি বুক ফুলিয়ে বলছে যে দেখে নিও তোমরা তো বলেছিলে কয়েকটা 3-4টে হেয়ারিং হবে, তারপরেই আমাকে মানে আমার চ্যানেল উঠে যাবে, আমাকে জেলে ভরে দেওয়া হবে। আমি তো দিব্যি আমার চ্যানেলে রয়েছে, আমিও এখানে বসে রয়েছি। তো ওর এইসব দেখার পরেও আমি চিন্তা করবো এটা ওর সম্পর্কে কথা বলেছি, কি বলেছি? আমি তো তৈরি আছি, এভার রেডি। বারবার করে তৈরি থাকো, এই একবার 1 বছরের বললো, তারপর আবার এখন বলছে তৈরি থাকো, তৈরি থাকিস। আমার যে উকিল, তার নাম ধরে ভিডিও করেছিস? হ্যাঁ করেছি, তৈরি আছি, একেবারে তৈরি আছি। তোর মতো এত নোংরামি করার পর যখন তুই তোকে ভালোবাসার লোক, তোকে আগলে রাখার লোক, যে কিনা প্রথম থেকেই আগলাতে চেয়েছিল, কিন্তু তুই সুযোগটা দিয়েছিস তখনই যখন তোর পেছনে হুড়কোটা গোজা হয়েছে। তো তার এত কিছু দেখার পরও যখন তোকে সাপোর্ট করার লোক আছে, তাহলে তুই যদি আমার বিরুদ্ধে কিছু করিস, আমাকে সাপোর্ট করার লোক পাবো না? নিশ্চয়ই পাবো। আর এখন তো দেখেই নিয়েছি যে মহিলাদের জন্য কত নিয়ম আছে, কত মানে উকিলরা রয়েছে যারা কিনা মহিলাদের জন্য এমনি লড়তে রাজি আছে। তো আমি তো অনেক তার চেয়ে বেশি দুস্থ। লোকে যদি 2 লক্ষ টাকার ফোন হাতে নিয়ে যে যাচ্ছে, তার হয়ে যদি এত কমে লড়ে দিতে পারে, তাহলে আমার হয়েও নিশ্চয়ই লড়বে। আমার তো আরও অনেক বেশি দুস্থ দেখানোর আরও অনেক জায়গা রয়েছে। আমি অনেক দেখিয়ে দেবো। আমার তো এখনও মানে সর্বোচ্চ ফোন যে 1 TB আইফোন প্রো ম্যাক্স নেই তো, 15 নেই তো, তাই না? তো ওরকম আমার জন্য প্রচুর মানুষ ঠিক দাঁড়িয়ে যাবে। তোর এই নোংরামির সাপোর্ট করার জন্য যদি লোক থাকে, তাহলে আমার থাকবে না? নিশ্চয়ই থাকবে। এত তরপাস না। যদি কিছু করার থাকে করে দেখা, তোর মতো না। এই যে কিছুদিন আগেই যাকে এখন আবারও সেই চম্পা হাফলেডিস বলছিস, তার সাথে সেটিং করে রডে উঠবে বলেছিলি না, যে
তুমি ধরবে আর আমি ওই রডে উঠবো, উঠে চেক করে দেখব যে ঠিকঠাক বেল বাজানো যাচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা। তো সেটা কি করেছিলি? সে তুই তো কোলে উঠে রীতিমতো উঠতে চেয়েছিলি। সে যে তোর সাথে যোগাযোগ করেছিল, এটা যদি কোনো রকম কোনো মানে চাল না হতো, যদি সত্যি হতো, তাহলে তো এতদিনে তো সেটিং হয়ে যেত। ওরাও যদি চাইতো তাহলে সেটিং হয়ে যেত। অবশ্যই ওদের মতামতটা দরকার ছিল, অবশ্যই ওদের ইচ্ছাটা দরকার ছিল। যারা কিনা এত টাকা খরচা করে কেস করে বসে রয়েছে, তারা তাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে তোর সাথে হাত মেলাবে কিনা, সেটা তো তাদের আগে, মানে কলটা তাদের আগে ছিল, তারপর তো তোর। তুই তো চাইবি, তো চেয়েছিস, সেরকম না। যদি ক্ষমতা থাকে, যদি দম থাকে, দেখ, যা যা, ওপেন চ্যালেঞ্জ করলাম, যা। তোর সাথে তো কিছুদিন আগেই এই চম্পা দাদার খুব ভালো সম্পর্ক হয়েছে। সে বলেছে আমি কোনো রকমভাবে ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, নেভার। যোগাযোগ যখনই হয়েছে ওদের তরফ থেকে আমাকে হয়েছে, আমি কোনোদিন ওদের সাথে যোগাযোগ করতে চাইনি। আমি যা বলার ভিডিওর মধ্যে থেকে রেখেছি, ভালো দেখেছি ভালো বলেছি, খারাপ দেখেছি খারাপ বলেছি। আর এই যে তুই কালি জুবানের কথা বলি না, আমার সম্পর্কে কালি জুবান বলিস না। কালি জুবান তাদেরই হয় যাদের শুধুমাত্র নেগেটিভ কথাগুলো বা ভুল বা অভিশাপ দেওয়া মার্কা কথা, সেগুলো যাদের শুধু ফলে, তাদের বলে কালি জুবান। আমার ভবিষ্যৎবাণী সেগুলো একদম মিলে যায়। কেন বলতো? কারণ আমি হস্তরেখা বিচার করতে পারি না, বা কারোর ওই কুষ্টি বিচার করতে পারি না, আমি কর্ম বিচার করতে পারি। আমি কর্ম দেখি, তাতে বলি। অতিরিক্ত মানুষের যখন অহংকার হয়েছে, তখন বলেছি যে এত অহংকার ভালো নয়, নিজেকে শুধরাও, নিজেকে শুধরাও, এই রকমভাবে বলেছি। না হলে কিন্তু তলানিতে ঠেকবে। যেটা বলেছি সেটা হয়েছে, তো সে তোর মাধ্যমেই হয়েছে, বাট হয়েছে। আবারও যদি, আর সবচেয়ে মজার বিষয় হলো, কর্ম একটা এমন জিনিস যেটা মানুষ চাইলে কিন্তু শুধরেও নিতে পারে, যেটা তুই জীবনে পারবি না। তো নিশ্চয়ই ওরা নিজেদের যেরকম একদম উঠেছিল, নিচ থেকে ওপরে উঠেছিল, আবারও সেরকমভাবে নিচ থেকে আবারও উঠবে। নিজেদের কর্ম যদি ঠিক রাখে নিশ্চয়ই উঠবে, কেন উঠবে না? বুঝতে পেরেছিস? আর তুই বলছিস না যে আমার কালি জুবান, আমার প্রচুর ভালো কথাও মানুষের সাথে মিলে গেছে, প্রচুর কথা। এই যে সীমা, যখন তোরা এরকম বুকে পিঠে ছুরিটা মেরেছিলি, তখন সীমাকে বলেছিলাম কষ্ট পেও না, কষ্ট পেও না, তুমি দেখো, একটু ধৈর্য ধরো, তুমি ওদের থেকে অনেক ওপরে উঠবে। দেখ তার ফল। সীমা জানে, আমিও বলেছিলাম যে তুমি চিন্তা করো না, ওরা তোমাকে এরকমভাবে নিচে নামানোর চেষ্টা করছে, তো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ সবচেয়ে খারাপ লেগেছিল, কারণ তার মেয়েটাকে আনা হয়েছিল বলে, মাম্পিকে আনা হয়েছিল বলে বলেছিলাম যে তুমি চিন্তা করো না, আজ ওরা যেখানে, তুমি তাদের অনেক ওপরে উঠবে, ওদের ধরা ছোঁয়ার বাইরে। দেখ পারছিস, ওকে ধরতে ছুতে পারছিস, যত চেষ্টা করবি ওকে তলার ঢোকানোর, তত ওপরে উঠবে। এই আমারই জুবান দিয়ে বলে গেলাম, বুঝলি? যত তোরা ওকে মাটিতে নামানোর চেষ্টা করবি, তত ও ওপরে উঠবে। আমার প্রচুর ভালো ভালো কথা মিলে গেছে। যা গিয়ে পুরোনো ভিডিও দেখে নেই, কিছুদিন আগে পপিকে নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে শেষে বলেছিলাম যে তুমি যা চাইছো সেটাই হবে, তুমি যেটা চাইছো সেটাই হবে। দেখ মিলে গেছে। ওদের বংশে সবার ছেলে, একটা মেয়ের জন্য ওরা খুব করছিল, দেখে বুঝেছি, তাই জন্যই বলেছি, মিলে গেছে। আমাকে কালি জুবান বলিস না, আমার জুবান কালি নয়, ঠিক আছে? ভালো, প্রচুর মানুষকে যাদের যা আশীর্বাদ দিয়েছি, সেই আশীর্বাদগুলোও ফলেছে। কালি জুবান তোর হয়তো না, তোরও কালি জুবান, মানে তুই যেটা বলবি সেটা হবে না, কারণ তুই তো মানুষের শুধু ক্ষতি চাস। আর ওরকম ক্ষতি যারা চায়, তাদের কথা কখনো ফলে না, কখনো ফলে না, কারণ তারা মনের মধ্যে হিংসা রেখে বলে। তো যাই হোক, অনেক কথা হলো, এবার চলে আসি গতকাল রাত্রের একটা লাইভে। লাইভে সেখানে টিনকে পুরো ধুয়ে দিল, টিনকে। তারপর এই যে টিনের এখন যারা আশেপাশে রয়েছে তাদের সম্পর্কে, তাদেরকে পুরো ধুয়ে দিল, যে তারা সবাই মিলে টিনকে বিপথে চালনা করছে, আর ও একমাত্র সঠিক পথে চালনা করছে। তো বাচ্চার জন্য কিচ্ছু করেনি, এই 1.5 মাস হলো করেছে। তাহলে যখন কৃষাণুর জন্মদিনটা চলে গেল, তারপর যখন ওই 5 লক্ষ টাকার ব্যাপারটা সামনে আসলো, ওরকম হাউ হাউ করে কাঁদলো, তখন কেন ওকে ডিফেন্ড করলি? কেন বললি যে দেখছো একটা মায়ের অবস্থা, কি অবস্থা? এই ফন্দীপটা কীরকম একটা মানুষ জানো? ও
ওর সব টাকা নিয়ে নিয়েছে, ওগুলো ও বাচ্চার কাজে লাগাবে ভেবেছিল। তুই তো ভালো করেই জানিস যে বাচ্চা নেওয়ার কোনো প্রসঙ্গই আসেনি এখনো, তাহলে কি করে বাচ্চার পেছনে ওই 5 লক্ষ টাকাটা লাগাবে? তুই তো যেরকম কিনা লাইভের মধ্যে বললি যে তোর জীবনে তুই কি করছিস সেটা আমিও জানি ভালো করে, আর তুইও ভালো করে জানিস। তুই যে টাকাগুলো ইনকাম করছিস সেগুলো কিভাবে কি খরচা করছিস সেটা তুইও জানিস, আমিও জানি, কিন্তু আমি এখন বলবো না। তো এটাই তো গোলামি, এটাই তো গোলামি, এটাই মানুষের গোলামি। আমি যদি জানি সেরকম কোনো কথা সন্দীপের বিরুদ্ধে, আমি কেন বলবো না? অবশ্যই বলবো। জাস্ট একটু আন্দাজ করেছিলাম, সেই আন্দাজের ভিত্তিতেই বলেছিলাম, সাবধান করেছিলাম, বুঝলি? এটার জন্য কি বলতো, সম্পর্ক লাগে। গোলামি দালালি করলে কেউ শোনে না তার কথা। 2 টাকার দালালের আবার কি শুনবে রে? যাকে কমিউনিটিতে না তুললে মানে তার সেরকম ভিউজ হয় না, ওর অনুযায়ী ওর কথাগুলো তখন যেরকমভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন ছিল সেই রকম প্রয়োজন তো ওর কমিউনিটিতে তুলেই তো তোকে করেছে, ইউজ করেছে। আজকে কমিউনিটির কথা বলছিস যে আমি দেখলাম চুনার সম্পর্কে বললি যে আমার কমিউনিটিতে উঠে উঠে আমার দর্শকগুলোকে সব নিয়ে, আমার সম্পর্কে ভালো ভালো কথা বলে আমার দর্শকগুলোকে সব নিয়ে এখন প্রফেশনালিজম করছে, এখন আর আমাকে প্রয়োজন নেই। তো সেম কাজ তো তুইও টিনের ক্ষেত্রে করেছিস, তাহলে তুই কি করে চুনাকে দোষ দিতে পারিস? তুই কি করে ওকে দোষ দিতে পারিস? সেম কাজ তো তুইও টিনের ক্ষেত্রে করেছিস, যে ও যা নোংরামি করেছে, ও যা বাজে কথা বলেছে, ও যা মানে যেগুলো আর কি ওর সম্পর্কে মিথ্যে মিথ্যে যেগুলো, সেগুলো জানা সত্ত্বেও তুই সেগুলোকে সত্যি বলে ওকে গ্লোরিফাই করে দর্শকদের সামনে পৌঁছে দিয়েছিস। আজ তোর স্বার্থ যেই ফুরিয়ে গেছে, আজ তোরা ওকে আর লাগবে না, ওর দর্শকগুলোকে তোর নিজের দিকে করা হয়ে গেছে, এই জন্য এখন তুই ওকে সবার সামনে ছোট করছিস। তো এটা তো তুই করছিস। তো যে কাজটা তুই করছিস তুই অন্যজনের ক্ষেত্রে কি করে বলতে পারিস সেই কথা? কি করে বলতে পারিস? তাহলে বল, এতদিন ধরে দেখে দেখে যে ও বাচ্চার জন্য কিচ্ছু করেনি। 2 দিন আগে বলেছিলি না একটা ভিডিওর মধ্যে, একটা মাকে তার মাতৃত্বের প্রমাণ দিতে হয় না, সে যে বাচ্চার জন্য কতটা কষ্ট পাচ্ছে, কাজ যে কেন দেখাবে তোমাদের, কেন দেখাবে? ও সারাক্ষণ বাচ্চার জন্য কষ্ট পায়, এই 9 মাস ধরে কষ্ট পেয়ে রয়েছে, তাই বলেছিলি না কদিন আগে? কি করে বললি? তুই তো জানিস ভালো করে আসল ব্যাপারটা কি। আর এই যে একটা মাকে তার মাতৃত্বের প্রমাণ দিতে হয় না, এই কথাটা তো চিৎকার করে করে তোকে বলেছিল। এই যে যাদের সাথে তোর আজকে কেস, প্রথম কেসটা, সে তো বলেছিল, তুই তো কানে তুলিসনি, তুই তো বলেছিস যে না, জানতে হবে, মাতৃত্বের প্রমাণ দিতে হবে। বাচ্চা আছে ভালো কথা, কিন্তু কি করে আসলো সেটার প্রমাণ দিতে হবে। একটা মাকে তার মাতৃত্বের প্রমাণ দিতে হবে। তাহলে তুই যার সাথে মানে যার এগেনস্টে যাচ্ছিস সেই কথাটা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কিন্তু সেই কথাটা আবার তুই যার গোলামি করছিস তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এটা কি? এটা দোগলা না? এটা দোগলামি না? তুইও ভালো করে জানিস দোগলামি। তোর বিবেক বলে কিছু আছে? মানে কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি বিবেক নামে? আমার তো তাই মনে হচ্ছে, কারণ বিবেক বলতে যেটা মানুষের ওই অন্তরাত্মা যেটাকে বলে, ভেতর থেকে যে কথাগুলো আসে, ভেতর থেকে যে চিন্তাধারাগুলো আসে, সেই বিবেককেও তুই ধোকা দিয়ে দিয়েছিস। সেই বিবেককে, সেই অন্তরাত্মাকে তুই ধোকা দিয়ে দিয়েছিস শুধুমাত্র ভালো থাকবি, ভালো খাবি সেই জন্য। তুই জানিস এখন ইনকাম করে নিচ্ছি, এখন ইনকাম আছে, আমি ইনকাম করে নিচ্ছি, এরপর হয়তো থাকবে না, সেই জন্য আমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ এটা প্রয়োজন বলার, আমি এটাই বলছি। এই হচ্ছিস তোর দোগলা ক্যারেক্টার। তুই আবার অন্যের ওপরে কি করে আঙুল তুলিস? এই যে কিছুদিন যখন এই দাদার আবির্ভাব ঘটেছিল, সেই দাদার সম্পর্কে কিছু না জেনেই যে হ্যাঁ বাবা এবার যে এসছে সে একেবারে দারুণ কি করে, কদিন আগেই তার তো গাড়িতে ওঠার জন্য, তার কোলে বসার জন্য খুব মানে তৎপর ছিলি। হ্যাঁ গাড়ি করে যাব, তার গাড়ি দেখেছো, গাড়ি করে যাব, চায়না টাউনে খাবো, তোরা দেখে জ্বলবি। কি হলো? যেই তোকে বাদ দিয়ে দিল, তুই তোর মুখোশ খুলে দিলি। তো যাই হোক, এরকম আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে টিনের মা বাবার ক্ষেত্রে বলছে, ওর মা বাবার যদি আসল রূপটা দেখায় না, তোমরা ঘেন্না করবে, ও মুখ দেখাতে পারবে না। দেখুন, আমরা কিন্তু ভিডিওর মধ্যে থেকে যেটুকু যা আন্দাজ করে বলি, কিন্তু ও আসল কথাটা জেনেও সেটাতে আপনাদেরকে মিসলিড করে দিদি বলে, ওর মাকে দিদি, ওর বাবাকে আগে কাকু বলতো, পরে আবার দাদা হয়ে গেল। সেই দাদা দিদি বলে দাঁত ভাঁড় করে করে কিভাবে তাদের সুখ্যাত করেছে, কিভাবে সুখ্যাত করেছে, কিভাবে তুলনা করেছে যে দেখো
ওদের বাড়িতে ওরা বউকে কীরকম রাখে আর টিন কীরকম ছিল, তাহলে বুঝতে পারছেন এগুলো সমস্ত কিন্তু মিথ্যে কথা। একবার বলেও ছিল যে বৌমা শাশুড়ির ক্যামেরার ওপরে সম্পর্ক, ওটা যদি আসল বলি না তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে ওই যখন খুব রেগে গেছিলো একবার, মনে আছে? মনে আছে? এই যে আমাদের কাকার ছেলে কবিতা চোরে, জঘন্য জঘন্য, সে কীরকম জঘন্য, সমস্ত কিছু জেনেও যে চুপ করে আছে, সে গোলাম ছাড়া আর কি? সে গোলাম ছাড়া আর কি? চিন্তা করে বলুন, গোলামই তো। সেই জন্যই আজকে বলছে, আজকে এখন একটা ভিডিওর মধ্যে সেটাতে বলছে যে আমি বাবা না মা, আমি চাই বাবা মা না, বাচ্চাটা বাবা মা দুজনকেই পাক, দুজনকেই বাবা মা দুজনকে পাক, ওরা বাচ্চার কথা মেনে বাচ্চার কথা ভেবে যেন এক হয়ে যায়, এটাই আমি চাই। এখন এটা বলছে যে কিনা সে সময় বলেছিল এদের জন্যই তো সম্পর্কটা জোড়া রাখতে পারেনি টিনের দালালদের জন্য, কারণ টিন সেই দালালদেরকে অ্যাক্টিভ করেছিল, কারণ তার সে সময় ওই বাড়িতে ফেরার কোনো ইচ্ছা নেই, তার সে নতুন জায়গা খুঁজে নিয়েছে, সে কোনো মতেই ফিরবে না। সেই জন্য মনে ওর ভিডিওর মধ্যেই রয়েছে, রয়েছে সেখানে বলেছে যে ও যদি সারা জীবন না বিয়ে করেও থাকে তাও ও ওই বাড়িতে ফিরবে না আর কোনোদিনও, পরিষ্কার বলে দিয়েছে। ও বলেছে, এই চোপার বদ্দি সেও বলেছিল যে চোপা ওই বাড়িতে আর ফিরবে না, প্রদীপের জীবনটা অন্ধকার বলে দিয়েছিল, এই দুজন বলে দিয়েছিল। এরা হতে দেয়নি। যে আজকে বলছে আমি চাইছি যে টিন ওখানে গিয়ে ওরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ মিলে যাক, বাচ্চাটা যাতে দুজনকে পায়, সেই বলেছিল যে ওই বাড়িতে ওকে কত অত্যাচার করা হয়, ওখানে ওর মানে প্রাণ সংশয়ের ভয় আছে, হ্যাঁ প্রাণ সংশয়ের ভয় আছে, তাই জন্য বেরিয়েছে। তাহলে ও এখন যে বলছে মিলে যেতে, তাহলে এখন ওর মনে হচ্ছে না যে ওর ওখানে আবার প্রাণ সংশয় হতে পারে? কারণ ওরা তো বলেছিল, সন্দীপদের সম্পর্কে বলেছিল যে ওর মা কি গ্যাস জ্বালানোর কথা, তারপর ওই যে ঝুলিয়ে দেওয়ার কথা, এগুলো সব বলেছিল। তাহলে তখন তো ওদের বক্তব্য অনুযায়ী তখন তো কিচ্ছু করেনি, তখন তো এইসব কিচ্ছু করেনি, শুধু খাতায় কলমে ছিল পরকীয়াটা, ডিজিটালি ছিল। তাহলে এখন তো সমস্ত কিছু সবাই জানে, তাহলে এখন তাহলে ওর সাথে কি হবে? ও যে ওর কথা অনুযায়ী, ওকে ওর যুক্তিতে জিজ্ঞাসা করছি, তাহলে বোঝা গেল যে এই যে কথাগুলো বলেছিল ওদের সম্পর্কে, সেগুলো সব মিথ্যে, বানাওয়াট। আর এরকমভাবে মিথ্যে কথা বানিয়ে বলে ওরা দর্শকদের কাছে সন্দীপদের খারাপ করেছে। তাহলে এর জন্য একে কি করা উচিত? এদেরকে বয়কট করা উচিত, বয়কট করা উচিত। ওরা ভালো করে জানে যে সন্দীপদের বাড়িতে ওর কোনোদিনও কোনোভাবেই প্রাণ সংশয় নেই, মানে পুরো হাতের তালুর মধ্যে তুলে রেখে দিত। হ্যাঁ মানছি, ওদের লাইফে ওরা ভীষণ সাদামাটা জীবনযাপন করে, যেটা হয়তো টিনের পছন্দ না। টিনের পছন্দ ও রুমালি হতে চায়, তো সেরকম সবসময় ও করতো না, ওরকম করতো না, ওরা গুছিয়ে চলে, ওরা হিসাবি। সেটা অপরাধ তো নয়, সেটা অপরাধ তো কিছু নয়। তো সেক্ষেত্রে ওর কাছে তো টাকা দিয়ে রাখতো, তো সেই টাকা দিয়ে ও যদি মনে করতো আইয়াসি করবে, করতো, যদি আটকাতো তখন নয় সেটা বলতো। আর ওর জামা কাপড় দুদিন আগে বলেছিল ও নাকি জামা কাপড় নিয়ে, আমরা এত বছর ধরে ওর ব্লগিং দেখছি, কত জামা ওকে আমরা রিপিট করে পরতে দেখেছি। সবসময় তো নিত্য নতুন শাড়ি, নিত্য নতুন ড্রেস, সবই তো পরতো। সে ওই রকম প্রত্যন্ত গ্রামে ওকে যেরকম স্টাইলিশ ড্রেস পরার অনুমতি, মানে ওর ছিল, স্বাধীনতা ছিল, অনুমতি ঠিক না, স্বাধীনতা ছিল। আচ্ছা বাড়িতে নেই, সেখানে ওই রকম ওয়ান পিস ফ্রক পরে ও শ্বশুরের সাথে বেরোতো, শ্বশুর নিয়ে যেত কখনো কোথাও দরকার পড়লে। সন্দীপ তো ছেড়েই দাও। তাহলে বুঝতে পারছেন কীরকমভাবে এই 9 মাস ধরে এই বাতকুল্লার ফ্যামিলির সম্পর্কে মিথ্যে রটনা রটিয়ে তার মাকে, তার মায়ের গর্ভটাকে নর্দমা বলেছিল। আজকে যে কথাটা ও বলছে যে ওকে বাড়িতে ফিরে যেতে, কেন ওর মাথায় এটা আসছে না যে এই যে সন্দীপ নাকি বলেছিল, রেট ফিক্স করেছিল, দুদিন আগেও ভিডিওর মধ্যে বলেছে যে রেট ফিক্স করেছিল, তাহলে আজ যে বলছে যে ওখানে চলে যেতে, ওর সাথে সম্পর্ক করতে, ওর সাথে সংসার করতে, তাহলে ওর মনে হচ্ছে না যে ওকে যদি আবার রেট ফিক্স করে ঘরের লোক ঢুকিয়ে দেয়? কারণ ও ভালো করেই জানে যে এটা মিথ্যে অপবাদ, এরকম কোনোদিনও হবে না। সেই জন্যই কিন্তু দেখছেন যখন দরকার পড়েছে তখন এইরকমভাবে ছোট করেছে। যদি এটা ছোট হতো, যদি সত্যি হতো,
তাহলে এটা বলতাম যে তাহলে দেখুন সম্পর্ক চটে গেছে বলেই আজকে এসবের চিন্তা না করেই ওকে বলছে যা তুই ওখানে গিয়ে সংসার কর। কিন্তু আসল সত্যিটা হলো এটাই যে এটা সম্পূর্ণ মিথ্যে বানাওয়াট একটা মিথ্যে কথা, শুধুমাত্র সন্দীপকে ছোট করার জন্য আর ওর এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য যে হ্যাঁ ও যেটা করছে সেটা ঠিক করছে, সেই জন্য এরকম একটা প্ল্যাটিং করা হয়েছিল, এই ধরনের মিথ্যে কিছু কথার চাষ করা হয়েছিল। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো চিন্তা করে দেখুন টিনদের ফ্যামিলির কথা আমরা যেগুলো অনুমান করে বলি সেগুলো সব সত্যি, বুঝতেই পারছেন। ও বাবা মা যে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য মেয়েকে বিপথে ঠেলতে এক মুহূর্ত চিন্তা করছে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই দালালের মুখে উচিত জুতো লাগানো, যে শুধুমাত্র ভিউজের জন্য স্বার্থের জন্য একটা পরিবারকে এরকমভাবে ছোট করছে। আজকে কৃষাণুর কথা মনে পড়েছে যে এই ধরনের যে ভিডিওগুলো সব হচ্ছে সেই ভিডিওগুলো দেখে ওর মনের ওপর কীরকম চাপ পড়বে। আর তোদের ভিডিওগুলো দেখে ওর বাবা ইন্টু কুলুকুলু করেছে। ও তো ওর মাকে মানে হয়তো মাঝে মাঝে যদি দেখা করার সুযোগ পায়, ওর মা তো ওকে ছেড়ে চলে গেছিলো, তাই তো? ওর মা ছেড়ে চলে গেছিলো, এই বিষয়টা নিয়ে খুব ইন্টারেস্টিং কথা বলছি। বাট ওর বাবা তো ওর সাথেই ছিল, ওর তো সেটাতে আরও বেশি গভীর চাপ পড়বে যে ভাই আমার বাবা তো আমার সাথে সারাক্ষণ ছিল, কোন সময় ইন্টু কুলুকুলু করলো আমার চোখে ধোকা দিয়ে, সেটা ওর বেশি ওর ওপর চাপ সৃষ্টি করবে। তো সেই যে কথাগুলো ওর ঠাম্মির সম্পর্কে, যে ওর ঠাম্মি নাকি কিভাবে ওর মানে রীতিমতো খুনি সাব্যস্ত করার চেষ্টা করছে, খুনি বলেছে, ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, খুনি ওয়ার্ডটা, যে ওদের পরিবারটা পাতকুলার পরিবারটা হচ্ছে খুনি পরিবার। ছোটোবেলায় পিসিকে মারতে চেয়েছিল আর বড়োবেলায় ওর মাকে মারতে চেয়েছিল, সেগুলো শুনে যার হাতে ও বড় হচ্ছে তার সম্পর্কে এই কথাগুলো যখন শুনবে তোদের মুখে, তখন ওই বাচ্চাটার মনের মধ্যে কি হবে? বেশি এফেক্ট ফেলবে, মায়ের সম্পর্কে এফেক্ট ফেলবে না, কারণ ও নিজে চোখে দেখেছে যে মা ওকে ছেড়ে গেছে। তো যাই হোক, এই যে এবার আসি আইনি কথা নিয়ে বলছে যে আইনি পথে লড়ার জন্য যে ও বাচ্চা নেওয়ার জন্য যেটা করা সেটা তো করেনি, যেটা করেছে সেটা সম্পূর্ণ ভুলভাল করেছে, সেটা সন্দীপও জেনে গেছে, সেই জন্য মিষ্টি নিয়ে গেছে যে কোনো চাপ নেই, এগুলো হবে না। তো তাতে ও একটা ধারা বললো, সেটা হচ্ছে গিয়ে বললো 97 ধারাতে যদি টিন কেস করতো তাহলে ওর কাজ হতো, বাচ্চা ওর কাছে চলে আসতো। তো আমি সঙ্গে সঙ্গে খোঁজ খবর করলাম, তো সেখানে দেখলাম 97 ধারাটা কি। তো সেই 97 ধারাতে কেউ তার নিজের বা তার আত্মীয় কাউকে কেউ নিয়ে চলে গেছে জোরপূর্বক, সেক্ষেত্রে সে আইনি সাহায্যে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে নিজের কাছে, এটা বলা হয়েছে। এই ধারাতে এটা বলা হয়েছে। তো আমি তখন দেখলাম, আমি পাশে আপনাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে কি লেখা আছে, আপনারা পড়ুন, তাহলে বুঝতে পারবেন, পজ করে পড়ে নেবেন। তো তারপরেই আমার মাথায় আসলো যে এই ধারাটা কি চাইল্ড কাস্টাডির ক্ষেত্রেও কাজে আসতে পারে। তো সেক্ষেত্রে দেখলাম যে লেখা আছে যে বাবা বাচ্চা মায়ের কাছে আছে, বাবা যদি জোর করে টেনে মায়ের কাছ থেকে নিয়ে চলে যায় সেক্ষেত্রে এটা হলেও হতে পারে। কিন্তু আমরা সবাই জানি যে এখানে মা স্বইচ্ছায় বাচ্চাকে বাবার কাছে রেখে দিয়ে তারপর এসছে, তাই এই 97 ধারাটা কোনোভাবেই চাইল্ড কাস্টাডির ক্ষেত্রে এক্ষেত্রে কাজে আসবে না, এটা কাজে আসতো আমি যতদূর পড়ে বুঝলাম। এবার যারা আইন নিয়ে পড়েছেন তারা অনেক ভালো জানবেন, ও আইনের যাদের সাথে যারা আইন পড়েছে তাদের সাথে ওর খুব ভালো সম্পর্ক, সেক্ষেত্রে তারা বলেছে, কি হিসাবে বলেছে আমি জানি না। আর এটা হতো যদি বাচ্চা মায়ের কাছে থাকতো, সেক্ষেত্রে যদি জোর করে বাবা নিয়ে গেছে তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু এখানে আমরা সবাই জানি বাচ্চার মা বাচ্চাকে স্বইচ্ছায় ফেলে এসছে, এমনকি যখন বাবা পুলিশি চাপে হোক বা যে কোনো কারণে হোক যখন দিতেও চেয়েছে থানার মাধ্যমে, তখন মা বলেছে যে না আমার এখন সময় নেই, এখন আসতে হবে না, আমি এখন বাচ্চা নিতে পারবো না, সে এটা জানিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই 97 ধারাটা কোন হিসাবে কাজে লাগবে সন্দীপের ক্ষেত্রে আমার জানা নেই। তো যাই হোক, এই যে দুদিন আগে সেবক দাদার সাথে চাইনিজ খাবে বলে লাফালাফি করলো, সেবক দাদা যেই খাওয়ালো না তখন, এবং এখন সেবিকা দিদি যেটা বলেছিল একবার প্রস্তাব তুলেছিল,
সেটাতে পূর্ণ সমর্থন করলো কি না, বাবা আর মা এক হয়ে যাক সন্তানের জন্য। তো সেক্ষেত্রে বলছে যে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তারা চায় না ওরা এক হয়ে যাক। আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম, আমার কথা আমাকে এখান থেকে বাদ রেখে তারপর কথা বলাই ভালো। কারণ প্রথম থেকে আমি বলেছিলাম, সন্দীপকে একবার আমি বলেছিলাম যে যা হয়েছে হয়েছে, ছাড়ো ছাড়ো, ইগো ছাড়ো, যাও। গাড়ি আজকে দেখছিলাম তুমি গাড়ি মুছছো, গাড়ি নিয়ে সোজা তুমি চলে যাও, গিয়ে নিয়ে চলে এসো ওকে, বলেছিলাম। সন্দীপ তারপর ফোন করেছিল, ওকে ফোন করেছিল সব মিটিয়ে নেওয়ার জন্য। জঘন্যভাবে ওকে যা রিপ্লাই দিয়েছিল সেই রিপ্লাইটা সন্দীপের কাছে এখনও রয়েছে। আর সেখানে তারপর ভিডিও করে বলেছিল, কেন রে, কেন 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 ফিরে যাব, আমাকে আমার মুখ না বেচলে তোর বাড়িতে টাইলস বসছে না। তো সেক্ষেত্রে আর কি করবে, এরকম অনেক চেষ্টা করা হয়েছিল, আর এরা তখন পিছন থেকে ইন্ধন দিয়েছে যে না যাবি না, না যাবি না। তখন যদি বলতো যে ছাড় না, বাচ্চাটার জন্য যা হয়েছে ছেড়ে দে। আজ বলছে ও কৃষাণুর কথা, যেই কৃষাণু এক একটা গিফট পেলে ওর পা থেকে মাথা অবধি জ্বলে যেত, কৃষাণুকে সেই মানে কি বলবো, অনাথ শিশু, পথ শিশু তাদের সাথে তুলনা করেছে। হ্যাঁ, যে রাস্তায় তোমরা বাচ্চা দেখতে পাও না, আর অনাথ শিশু, পথ শিশু নেই, কৃষাণুর সাথে তাদের তুলনা করেছে। সে আজ করছে কৃষাণুর চিন্তা, আর সেটা আমরা মানে আমাদের বিশ্বাসযোগ্য মনে হবে? আমার তো যোগ্য মনে হচ্ছে না। হ্যাঁ, আমার এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। ও ওই তরফ থেকে লাথি খেয়েছে, সেই জন্য এখন এই কথাগুলো কি করবে, এইভাবেই বলতে হবে ওকে। ও ভালো চায়, তাহলে দিনের পর দিন ইন্ধন দিত না কিসের জন্য? যার হাতটা ধরেছিল তার কথাগুলো ও নিজের ভিডিওর মধ্যে কেন চালিয়েছিল, কেন শুনিয়েছিল, কেন বলেছিল? দম লাগে, ধক লাগে ভাই, দম লাগে, ধক লাগে এরকম একটা মেয়ের পাশে দাঁড়াতে, একটা বাচ্চার মা, তার পাশে দাঁড়াতে দম লাগে, ধক লাগে। এরকমভাবে তাদেরও মনের মধ্যে এই সবগুলো কেন সঞ্চার করেছিল, কেন করেছিল? এখন বলছে এই কথাগুলো যে আমি চেয়েছিলাম যে সব এক হয়ে যাক। এখন বলছে ওর সাথে 1 মাস সম্পর্ক নেই, দীর্ঘ 8 মাস ধরে সম্পর্ক রেখে তারপর 1 মাসের সম্পর্ক নেই। সেটা কি কারণে নেই আমরা সবাই জানি, সবাই জানি। এখন এমন ভাব করছে, মানে কি বলবো, যেন মনে হয় সন্দীপ মানে সন্দীপের কোনো ব্যাপারই নেই, সন্দীপের কোনো অস্তিত্বই নেই। টিন যেটা বলবে সেটাই সব। ও মনে করবে যে থাকবো তো থাকবো, ও মনে করবে থাকবো না তো থাকবো না, সেটাই সব। আজকে গ্যারেন্টি চাইছে যে যদি কোনো সৎমা আসে, সে যে কৃষাণুর সাথে ভালো ব্যবহার করবে কি করবে না তার গ্যারেন্টি চাইছে। তাহলে ওর যে নিজের মা এসে আবারও যে তার মনের মধ্যে আবারও সেই উৎফুল্লতা জাগবে না, তার কি গ্যারেন্টি নেবে? আজকাল তো নিজের মাদের থেকে মানে সৎ মাদের থেকে তো আমি দেখছি নিজের মাদের কাছে বাচ্চারা বেশি আনসেফ। একটাও সৎ মা তার বাচ্চা মানে সতীনের বাচ্চাকে মেরে দিয়েছে এরকম খবর কিন্তু আসছে না, সব নিজের মারাই মারছে এরকম খবর আসছে। তাহলে সেক্ষেত্রে কি করে সেফ? যে কিনা মানে নিজের স্বার্থের জন্য ওখানকার প্রত্যেকটা মানুষকে এরকমভাবে ছোট করলো, সে আবার তাকে যদি বাড়িতেও ঢোকায় সে কতটা সেফ? এবার যে সে সব দিকে আটঘাট বেঁধে আসবে না, এর কি মানে আছে? সম্পর্ক তখনই হয় যখন সেই সম্পর্কের মধ্যে বিশ্বাসের জায়গাটা না থাকে। সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে পারবে ও? আর পারবে? শুধুমাত্র কেস না লড়তে হয় সেই জন্য, উকিলের পেছনে খরচা না করতে হয় সেই জন্য এরকমভাবে একটা সংসার জুড়ে যাওয়ার ফল কি হবে? এই যে প্রীতম রিমির মতোই হবে, যে কেস খামারি হানাতানা সেখান থেকে ছুটে আমরা বরং ভালোভাবে থাকি। আমি জানি না, আমি একটাই জিনিস জানি, আমি প্রথম থেকেও বলেছি, আজও বলছি যে সম্পূর্ণ কলটা সন্দীপের। কারণ অন্যায়টা সন্দীপের সাথে হয়েছে, অন্যায়টা সন্দীপের সাথে হয়েছে। ওর বউ ওর কাছে অসুখী ছিল, সেক্ষেত্রে ওর বউয়ের উচিত ছিল ডিভোর্স নিয়ে চলে যাওয়া, কিন্তু তার বদলে সে কি করেছে? সে অখুশি একেবারেই ছিল না, সে তার জীবনে একটু এক্সট্রা আনন্দের জন্য আরও একজন এক্সট্রা মানুষকে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে ঢুকিয়েছে, মানে পতি পত্নী আর বউ। সেই বউটাকে কে নিয়ে এসছে? না তার বউ স্ত্রী নিজে নিয়ে এসছে ফর এক্সট্রা প্লেজার। তো সে যদি খারাপ থাকতো তাহলে
সে ওই এক্সট্রা মানুষকে নিয়ে আসতো না, সে এই মানুষটাকে ছেড়ে দিত যে একে দিয়ে আমার কোনোভাবেই কোনো রকম কোনো সুখ থাকবে না, হচ্ছে না, না মানসিক সুখ পাচ্ছি, না শারীরিক সুখ পাচ্ছি, না অর্থনৈতিক সুখ পাচ্ছি, ওর বক্তব্য অনুযায়ী, ওর যুক্তি অনুযায়ী, যেটা কিনা পুরোপুরি মিথ্যা আমাদের কাছে। মানে এখন এই জিনিসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, পুরো পরিষ্কার হয়ে গেছে। সংসার মানে অ্যাডজাস্টমেন্ট, সেই অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। কোথাও কোনো দিকে কোনো বাড়ি, কোনো ফ্যামিলি, কোনো হাজব্যান্ড ওয়াইফের মানে সম্পর্ক পারফেক্ট নয়, একটু না একটু এদিক ওদিক কিছু না কিছু থাকেই। দূর থেকে মনে হয় যে হ্যাঁ একদম পুরো পারফেক্ট, কিন্তু সেই পারফেক্টটা করার জন্য অ্যাডজাস্ট করতে হয়। সে কোনো ক্ষেত্রে হাজব্যান্ড বেশি অ্যাডজাস্ট করে, কোনো ক্ষেত্রে ওয়াইফ বেশি অ্যাডজাস্ট করে, তবে গিয়ে চলে সংসার নামক গাড়িটা, তাই তো। তো এইবার সেক্ষেত্রে আজকে শুধুমাত্র আইনি ঝামেলার থেকে সরার জন্য এক হয়ে যাওয়াতে বিশ্বাসটা বজায় থাকবে তো। আজ মানে এরকম যদি হতো, মানে আজ তো মনে হয় আমি মানে আমার হাজব্যান্ড এরকম করলে তখন আমাকে যদি একটা কিছু খেতেও দিত, আমি মানে চিন্তা করতাম যে এর মধ্যে কিছু মিশিয়ে দেওয়া নেই তো, কারণ এ তো আমাকে ভালোই বাসে না, এই আমার মানে ওর লাইফে আমি না থাকলেই তো মঙ্গল। এই অবিশ্বাসের জায়গাগুলো নিয়ে মানুষের জীবন চলতে পারে, সেই বিশ্বাসটা আনতে হবে। আর আমার বক্তব্য আইনি লড়াই, এই যে লড়াই, সেগুলো মানুষ সম্পূর্ণ স্টপ করে দিতে পারে। এখানে ইগোর লড়াই, তার জন্য জুড়ে যাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমি কিন্তু একদম বলছি না ওরা যদি জুড়ে যায় আমি আমার বক্তব্য বলছি, আমি কিন্তু অখুশি হব না। যদি সন্দীপ ক্ষমা করে দিতে পারে তাহলে এখানে আমার কি বলার থাকতে পারে, আমার কিচ্ছু বলার থাকতে পারে না। তবে কন্টেন্ট অবশ্যই কন্টেন্ট থাকবে ওরা আমার, যদি ওরা জুড়ে যায় সেক্ষেত্রে কীরকমভাবে থাকছে, কি করছে না করছে, ভিডিওর মধ্যে থেকে যা দেখবো অবশ্যই বলবো, সেটা কখনোই পাস তুলবো না। যেটা যদি সত্যিই জুড়ে যায় তাহলে পাস তুলবো না, কিন্তু ভিডিও করা ছাড়বো না। এই যে বলছে যে ওদের নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে, কোনো দিনও না, কখনো না। যদি বলার মতো জিনিস পাই নিশ্চয়ই বলবো। তো সেক্ষেত্রে সন্দীপ পারবে? সন্দীপ কি পারবে? তো আমার বক্তব্য, আমার সলিউশন একটাই, যে আইনি লড়াই যে যার মতো স্টপ করে দেওয়া উচিত। সবাই যে যার নিজের পয়সা বাঁচাও, না যদি একসাথে থাকতে পারো মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নাও, দুজনকেই অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে দুজনেই অ্যাডজাস্ট করতে হবে। এই কঠিন আইনি জটিলতার থেকে বেরিয়ে সিম্পল যেরকম ভদ্র লোকরা করে, মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নেয়, সেরকম ডিভোর্স। এবার সেক্ষেত্রে স্ত্রীকে মনে রাখতে হবে যে সে একটা অন্যায় করেছে, সেক্ষেত্রে তার স্বামীর যে দাবিগুলো আছে তাকে মেনে নিয়ে চুপচাপ মিউচুয়ালি ডিভোর্স নিয়ে নিজের লাইফটাকে নতুন করে শুরু করে শান্তিতে বসবাস করা উচিত। সেক্ষেত্রে ও যাকে দেখে বেরিয়ে গেছিল তার সাথে সংসার করুক, বা সে অন্য কারোর সাথে সংসার করুক, বা এই সংসার নামক জিনিসটার থেকে বিশ্বাস হারিয়ে একা নিজের মতো করে বাঁচুক, সম্পূর্ণ তার ব্যাপার। এইটাই সলিউশন আসতে পারে। কিন্তু এরকমভাবে জাস্ট মানে ওই যেরকম ট্রেনের মধ্যে বগি জুড়ে দেওয়া, সেই রকম জুড়ে দিলে কখনো হয় না, কখনো হবে না। বিশ্বাসটা এমনই একটা জিনিস, সেটা একবার ভাঙলে জোড়া লাগানোর চেষ্টা করলেও তার মধ্যে সেই একটা দাগ চলে থাকেই। সবার ক্ষেত্রে সব সমান হয় না। সন্দীপের সাথে সোমনাথের কখনো তুলনা করলে চলবে না, কারণ সন্দীপ সম্বন্ধ করে বিয়ে করেছে, তারপর একটুখানি জেনে ওর সাথে সংসার করেছে। আর সোমনাথ প্রথম থেকেই জানতো যে অন্য একজনকে ভালোবাসে, শুধু অন্য একজন না, আরও অনেকের সাথে ওর একটু একটু করে সম্পর্ক আছে। তার সত্ত্বেও ও অপেক্ষা করেছিল যে বাই এনি চান্স যদি কোনোভাবে আমি তার মাঝখানে ঢুকতে পারি, কারণ আমি ওকে ভালোবাসি। তো সোমনাথের সাথে কখনো সন্দীপের কোনো রকমভাবে কোনো তুলনা সম্ভব নয়। ওর ভালোবাসা একটা অন্যরকম, সেই ভালোবাসার মধ্যে প্রচুর আশকারা সে বরাবর দিয়ে রেখেছে। কিন্তু সন্দীপকে কোনোদিনও দেখিনি সেই জিনিসটা করতে। কেন করবে? প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, তাই ওদেরকে জুড়ে দিচ্ছে বলেই এদেরও জুড়ে যাওয়া উচিত, এটা কিন্তু বললে আমি মানতে পারবো না। আর আইনি জটিলতা টাকা পয়সার জন্য জাস্ট নিজেরা একসাথে বসে যে যা যেটুকু হয়েছে স্টপ ইট, এবার আমরা নতুনভাবে চিন্তা করি, এর চেয়ে বেশি আর কিছুই না। আর এখানে কি বলা যেতে পারে? আর এখানে কিচ্ছু বলা যেতে পারবে না।
এটাই সলিউশন। তারপর সন্দীপ বুঝবে, এবার তাদের মধ্যে কথা থাকবে যে মা বাচ্চার সাথে কতবার সারা মাসে বা বছরে বা সপ্তাহে কিভাবে দেখা করতে পারে কি না করতে পারে। উকিল যারা আছেন তারা অনেক কিছু চিন্তাধারা, তারা ভালো বুদ্ধি দেন, তারাই সলিউশন বার করে দেবেন সবাইকে একসাথে বসিয়ে। এটাই সলিউশন, আর এর চেয়ে বেশি কোনো সলিউশন থাকতে পারে না। আর এ যে স্বার্থে আজকে ঘা পড়েছে বলে এই ধরনের কথাবার্তা বলছে, এগুলো চালও হতে পারে, কোনো রকম কোনো চালও হতে পারে। এই যে এরকম বলছে না, শুধুমাত্র স্বার্থে ঘা পড়েছে তাই জন্যই বলছে, যে কিনা নিজে আমাদেরকে এরকমভাবে মানে আমাদেরকে দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করছে যে ওরা কতটা খারাপ, আজকে সেখানেই ওকে পাঠানোর কথা বলছে, বুঝতে পারছেন। আর এই সমস্ত রাজ চেপে রেখে এদের সম্পর্কে ভালো ভালো কথাগুলো বলেছে। আজকে বলছে যে দাদার যখন বাচ্চা হবে তখন কি হবে, সেটা তো আমরা আগের থেকেই জানতাম। যেই বাচ্চা মানে কিষাণুর কথা হচ্ছে, যেই বাচ্চা কিনা ওখানে যেতে ভয় পেত, ওদের ওখানে মামা দাদুর গলায় ভয় পেত, সেই বাচ্চাটাকে ছোটোবেলা থেকে, সেই বাচ্চাটা বিশেষ দেখেইনি ওদের বাড়ি, সেই বাচ্চাটাকে এখন যখন ও বুঝতে শিখে গেছে তাকে ওখানে পৌঁছে দিতে বলেছিল, তখন সে চিন্তা করেনি যে বাচ্চাটার কী হবে। ওরকম একটা ভয়ের পরিবেশে বাচ্চাটা কী করে মানুষ হবে, ওর তো মানসিক বিকাশ আটকে যাবে। কিন্তু তখন গোলামি করেছে না, আজকে এখন থেকে গোলামি বলতে হবে, দালাল না, গোলাম বলেই যেটুকু বলতে বলেছে সেটুকু বলেছে। কিন্তু মন্দিরার কেসের পুনরাবৃত্তি, কারণ এটাই সত্যি কথা। তো যাই হোক, এই বলে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। অবশ্যই এই বিষয়ে আরও অবশ্যই বলবো। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শেষে একটা কথা বলি যে এই ভিডিওর লেন্থ নিয়ে কথা হচ্ছে। মানে আমাদের ভীষণ প্রিয় একজন যে ভিউয়ার সেলিনা আক্তার বলেছে যে দিদি যদি কোনো ইম্পর্টেন্ট কোনো কথা না থাকে তাহলে বেশি বড় করো না। তো সেলিনাকে আমি বলেছি আমি চেষ্টা করব। তো সেখানে অনেকেই বলেছে যে না লেন্থ কমিও না, শুনতে ভালো লাগে। তো সেলিনাকে আমি এমনি বলেছি চেষ্টা করব, কিন্তু একটা কথা বলছি যে সেলিনা, ইম্পর্টেন্ট বলতে তুমি যেটা কি মিন করেছো আমি জানি না, তবে দেখো আমার ভিডিওর মধ্যে তো কোনো গোপন তথ্য থাকে না, তো সেক্ষেত্রে তো সব ভিডিওই আমার কোনো ইম্পর্টেন্ট নয়। আমি ভিডিওর মধ্যে থেকে যা কথা যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলোকেই বিশ্লেষণ করি। তো সেক্ষেত্রে সেটা করতে গিয়ে আমার একটু বেশি কথা হয়তো হয়ে যায়। তুমি মানে কি বলবো, আমি চেষ্টা করছি যাতে কম কথায় বোঝাতে পারি। আশা করি তুমি বুঝতে পেরেছো। কিন্তু ইম্পর্টেন্ট বলতে তুমি যেটা বলছো যে কোনো হয়তো তোমার কাছে যে কোনো গোপন তথ্য বা এমন কোনো তথ্য যেটা কেউ জানে না, সেটা ভিডিওর মধ্যে থেকেই যেগুলো যখন আমি বার করে নিয়ে আসতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যেমন এই কবিতা চোর সেটা আমি সবার আগে নিয়েছিলাম। এই যে ওরা যে একসাথে বেড়াতে গেছে, কোথায় গেছে, কতদিনের জন্য গেছে, সেটাও সবার আগে আমি নিয়ে এসেছিলাম। ওদের একসাথে ভিডিও ফুটেজ সেটাও আমি দেখিয়েছিলাম, আমি দেখিয়েছিলাম, তারপর অনেকেই দেখিয়েছে। তো সেটাই যদি ইম্পর্টেন্ট হয় তো আমি ওরকম তো ভিডিওর মধ্যে থেকে বা ওরকমভাবে আমি যদি খুঁজে পাই তাহলেই দেবো না। তাছাড়া কিন্তু আমার সব কথাই যে ভিডিওগুলোর মধ্যে ভিডিওর যে অন্তর্নিহিত মানে আমার মনে হয় ইম্পর্টেন্ট, তাই জন্যই বলি। ঠিক আছে, আশা করি তোমাকে বোঝাতে পারলাম। চলো, টাটা।